ঠাকুর সাহেব, সুমনকে দেখতে পাচ্ছি না, একবার ডাকুন না ওকে। আসলে ও স্কুলে গেছে। ও তো এখন স্কুলে পড়াচ্ছে। এটা তো খুব ভালো কথা, স্কুলে ওর মনটাও ভালো থাকবে। আমাদের পক্ষ থেকে আপনিই সুমনকে এটা দিয়ে দেবেন। বেয়ান, আসলে কি হয়েছে কি, আমরা সুমনকে সাদা শাড়ি পরতে দিই না। আসল ব্যাপার হচ্ছে যে কাঞ্চন আমাদের কাছে যেরকম, ধরে নিন সুমন আমাদের কাছে তাই। বাহ ঠাকুর সাহেব, বাহ, আপনি তো আমার মনের কথা বলেছেন। আমরা তো ধন্য হয়ে গেলাম যে আমাদের পরিবারের সম্পর্ক আপনাদের সঙ্গে হচ্ছে। আপনার ছোট বৌমার সঙ্গে দেখা করার ইচ্ছাটা আরো বেড়ে গেল। আমরা তোর সঙ্গে দেখা করেই যাব। আচ্ছা, নিজের মানুষদের থেকে দূরে থাকতে কষ্ট হচ্ছে, তাই না? দেখো সুমন, এখনো দেরি হয়নি। তুমি এরকমটা করতে পারো না যে তুমি সবার সাথেই থাকতে পারো? সত্যি যদি এমনটা হতে পারতো শোভা, আমি মাকে আর কষ্ট দিতে পারবো না। ওনার সুখের জন্য আমাকে সবার থেকে দূরে যেতেই হবে। যদি যাওয়ার আগে সবার আশীর্বাদ যদি একবার পেতাম। তোমার এত মন খারাপ হচ্ছে, তাহলে তুমি গিয়ে দেখা করছো না কেন? না, তা হয় না শোভা। আর আজ তো এই বাড়িতে খুব আনন্দের দিন। কাঞ্চনের শ্বশুরবাড়ির লোক আসবে। যদি আজ আমি ওখানে যাই, তাহলে আরো একবার ওদের সুখে গ্রহণ লেগে যাবে। আমি তো ঠাকুরের কাছে শুধু এটাই প্রার্থনা করি, যাতে ওই বাড়িতে সর্বদা সুখ থাকে। উফ, এখন এরা সব আবার সুমনের সঙ্গে দেখা করতে চায়। সুমন তো চলে গেছে, কিন্তু ওর ছায়া এখনো এই বাড়িতেই আছে। এবার চুপ কর তুই বিদ্যা। আমি তো এই চিন্তায় মরে যাচ্ছি যে যদি বেয়ান সুমনের ব্যাপারে জিজ্ঞেস করেন, তাহলে আমরা কি বলবো? বেয়ান, বাইরে বসে বসে ভালো লাগছিল না, ভাবলাম আপনাদের সাথে এসে গল্প করি। কি ব্যাপার, আপনাদের চিন্তিত লাগছে? না না, সেরকম কোনো ব্যাপার না। আসলে আগে যদি জানতাম তাহলে সুমনের জন্য হালকা রঙের শাড়ি আনতাম। আপনারা ওকে বলবেন না যে আমি ওর জন্য সাদা শাড়ি এনেছি। জানি না মা এই কথাটা আদৌ বুঝতে পারছে কিনা যে সুমনকে এই বাড়ি থেকে বের করে দেওয়াটা কত বড় অন্যায় হয়েছে। কিন্তু এখন সমস্যাটা তো আমাদেরই বেড়ে গেল। তোর শ্বশুর বাড়ির লোকেদের এখন কি বলবে বলতো? চিন্তা করো না দাদা, ভগবান আমাদেরকে নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা দেখিয়ে দেবেন। কাঞ্চন, উপায় তো আমাদের হাতেই রয়েছে। সুমন তো আর অনেক দূরে চলে যায়নি, ও শোভা টিচারের বাড়িতেই আছে। সুমনকে এখানে না আনাই ঠিক হবে। তার চেয়ে ভালো ও চুপচাপ ভোপাল চলে যাক আর নিজের নতুন জীবনে শুরু করুক। তুই একদম ঠিক বলেছিস। কোনো উপায় পেলি বাবা? না, চলো, ঠিকই আছে। ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছে। জীবনে প্রথমবার মিথ্যের আশ্রয় নিলাম। আর দাদুভাই তুমি একদম চিন্তা করো না, কোনো না কোনো উপায় নিশ্চয়ই পেয়ে যাব আমরা। জানি না বাবা, কাঞ্চন,
এবার আপনি কিছু করতে পারেন। আমি ঠিক বুঝলাম না। আমি জানি যে আপনি সুমনকে শোভা দেবীর বাড়িতে রেখে এসেছেন। আমি এটা নিয়ে একটু দুঃখ পাইনি যে আপনি এইভাবে সুমনকে সাহায্য করছেন। বরং দুঃখ তো আমি এটাতে পেয়েছি যে আপনি এই কথাটা আপনার হবু স্ত্রীর কাছেও লুকিয়ে গেলেন। আই এম সরি। আমি কখনোই তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি তো শুধু এটাই চাইছিলাম যে সুমন যে এই গ্রামেই আছে এটা যেন কেউ না জানতে পারে। তার কারণ যদি এই বাড়ির লোক বা কাকুমণি কোনোভাবে এই কথাটা জেনে যেত তাহলে কাকুমণি সুমনকে আটকে দিত। আমি শুধু একটা নতুন শহরেও থাকার জায়গা আর একটা স্কুলেও যাতে পড়াতে পারে তার ব্যবস্থা করছি। হ্যাঁ, কিন্তু ও কালকেই ভোপাল চলে যাচ্ছে। কিন্তু যদি ওখানে ওনার কোনো সমস্যা হয় তাহলে হ্যাঁ, কি হবে? কিন্তু ভোপাল তো খুব একটা দূরে নয়। ওর খোঁজ খবর নেওয়ার জন্য আমরা তো ওখানে যেতেই পারি। হ্যাঁ, সেটাই ঠিক হবে। আচ্ছা, আপনি এবার কাঞ্চনের শ্বশুরবাড়ির লোকের চিন্তা আর করবেন না। আমি আছি তো, আমি সব সামলে নেব। আসছি এবার। অনেক দেরি হয়ে গেল, সুমন এখনো এলো না। না মানে আসলে আমি দাদু, সুমনের ফোন এসেছিল। কখন আসছে ও? হ্যাঁ, মানে ও এটা বলার জন্য ফোন করেছিল যে ওর আজকে দেরি হয়ে যাবে, স্কুলে এক্সট্রা ক্লাস আছে তো সেই জন্যে। ও ও হো, তার মানে হচ্ছে আমরা ওর সঙ্গে দেখাই করতে পারবো না। সন্ধ্যাবেলাতেই তো আমাদের ট্রেন। কোনো ব্যাপার নয়, পরের বার দেখা করব। এখন তো যাওয়া আসা লেগেই থাকবে। আচ্ছা, এখন আমরা চলি। এবার আমরা উঠি। ভুল আমি করেছিলাম। আমি তো তোর জন্য সুমনকে পছন্দ করেছিলাম। কাল যখন তোর শ্বশুর বাড়ি যাচ্ছিলাম তখন ওর সাথে আমার দেখা হয় রেলওয়ে স্টেশনে। ও ট্রেন ধরে ভোপাল চলে যাচ্ছিল, আমি ওকে আটকাই। হ্যাঁ, কিন্তু ভোপাল তো খুব একটা দূরে নয়। ওর খোঁজ খবর নেওয়ার জন্য আমরা তো ওখানে যেতেই পারি। সুমনের জন্য এত চিন্তা কেন করে কার্তিক? কেন? আমার কষ্ট এই জন্য হচ্ছে না যে আমাকে মিথ্যে কথা বলতে হয়েছে বলে। এই পাপ ওই পাপের কাছে তো অনেকটাই তুচ্ছ যে আমরা সুমনের সঙ্গে করেছি। আমার তো নরকেও জায়গা হবে না চন্দ্রিকা। কেন তুমি নিজেকে দোষারোপ করছো? তা কি করব? আমার কারণে সুমনের সঙ্গে কি না কি হয়েছে। প্রথমে তোকে বাড়ি ছাড়তে হয়েছে, ওকে এই গ্রামটাও ছাড়তে হয়েছে, আর আজ যে ও দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে এটা শুধু আমার জন্যে। আমি যদি ঘরের কর্তা হিসেবে কর্তব্যটা ঠিকঠাক পালন করতাম তাহলে আজ এই অবস্থা হতো? আমরা আর কি বা করতে পারি বলো? কাদম্বরীর জন্য আমরা কতটা অসহায় হয়ে পড়েছিলাম। আমি মানি না। দোষ শুধুমাত্র কাদম্বরী নয়, কোথাও না কোথাও আমরা সবাই সুমনের থেকে আমাদের মুখটা ফিরিয়ে নিয়েছিলাম। ধরে নাও করণ যদি কাঞ্চনের সাথে কোথাও বাইরে ঘুরতে যেত আর যদি ওখানে ওর দুর্ঘটনায় মৃত্যু হয়ে যেত, তখন যদি কাদম্বরী কাঞ্চনকে ওর মৃত্যুর জন্য দায়ী করে ওকে বাইরে বার করে দিত, তাহলে কি তখন আমরা সেটা হতে দিতাম? না, আমরা সকলের সঙ্গে খারাপ ব্যবহার করেছি।
এখন এই সব কথা ভেবে ভেবে নিজের শরীরটার খারাপ করো না। আমাদের যে কোনো ভাবে সুমনকে খুঁজে বের করতে হবে। কে জানে বেচারি এখন কি অবস্থায় আছে। খুঁজতে তো ওকে হবেই চন্দ্রিকা, আর তার সাথে সাথে আরেকটা কাজও করতে হবে। আমাকে দেবেন্দ্রের কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চেয়ে ওকে বাড়িতে নিয়ে আসতে হবে। আমিও তোমার সঙ্গে যাব। চলো এসো। হে ঠাকুর, এনার তো খুব শরীর খারাপ। কে জানে ওষুধের দোকান কোথায়? কেউ যদি আমায় দেখে ফেলে তাহলে? হ্যাঁ দিচ্ছি, 1 মিনিট। রবি দেখো তো এটা। একটু জলও নেই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই সামনে দোকান আছে, ওখান থেকে আমি জল নিয়ে আসছি। আরে ঠাকুর সাহেব। আচ্ছা ভাই, আমাকে একটা জলের বোতল দিন তাড়াতাড়ি। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। দিদি আপনার একটা ওষুধ তো পাওয়া গেছে, আরেকটা ওষুধ খুঁজছে। আমি ততক্ষণ ওনাকে জলটা দিয়ে দিই। হ্যাঁ কি ব্যাপার মা, বেঁচে থাকো? ও, ওষুধ পড়ে গেছিল তোমার? এই নিন ঠাকুর সাহেব। দিন দিন দিন। এইটা আমার সৌভাগ্য যে আমি কাকতালীয় ভাবেই আপনার আশীর্বাদ পেলাম দাদু। আজ আমি ঠাকুমা, মা আর প্রত্যেক গুরুজনের আশীর্বাদ নিতে পারতাম। এই নিন, আপনার ওষুধটা পেয়ে গেছি। 100 টাকা। আরে শোভা, ভালোই হলো আপনি এসে গেছেন। আপনি জানেন আমাকে ওষুধ নিতে বাইরে যেতে হয়েছিল। ভাগ্যিস আমাকে কেউ দেখতে পায়নি। খুব অবাক হয়েছো না তুমি আমাকে এখানে দেখে? খুব ভালো চেষ্টা করেছিলে তুমি আর কার্তিক মিলে, কিন্তু আমি ওনার সব কথা শুনে ফেলি যখন উনি কাঞ্চনকে তোমার কথা বলছিল যে ও তোমাকে শোভা দেবীর বাড়িতে রেখে গেছে। আমি ওনাকে এই কথাটা কাউকে বলতে বারণ করেছিলাম, কারণ কাল তো আমি গ্রাম ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি, যাতে আমার কারণে আপনাদের আর কষ্ট পেতে না হয়। সমস্যা তো তোমাকে খুঁজে না পাওয়ায় হয়েছে আমাদের সুমন। কাল পঞ্চায়েত প্রধান বাড়িতে এসেছিলেন আর সারা গ্রামের লোকের সামনে ওনারা আমাদের পরিবারকে কি না বলে গেলেন। আর তারপর তো আবার কাঞ্চনের শ্বশুর বাড়ির লোক, যখন ওনারা তোমার সঙ্গে দেখা করতে চাইলেন তখন পরিবারের সবাইকে মিথ্যে বলতে হলো। আমার এই কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে নন্দিনী।
আর তার থেকে অনেক বেশি দুঃখ আমি এইটাতে পেয়েছি যে নিজের পরিবারের মান সম্মানের কথা না ভেবে ও শুধু তোমার খুশির কথা ভেবে চলেছে। আর সুমন, তুমি এই কথাটা বুঝতেই চাইছো না। আমি সত্যি তোমার কথা বুঝতে পারছি না নন্দিনী। আমি তো সেই রাতেই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলাম, কিন্তু আমার ওখানে কার্তিকের সাথে দেখা হয়। আর উনি আমাকে বলেন যে কোনো ব্যবস্থা না করে আমি ভোপালে গিয়ে কি করব। আমারও সেটা ঠিক মনে হয়। সুমন, এখানেই তো কার্তিক সবার থেকে আলাদা, কারণ তোমার জীবনে তো তোমার জন্য ভাবার আর কেউ নেই বলো। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি একেবারে নিশ্চিত যে এই পরিস্থিতি সারা জীবন ধরে চলবে। না না নন্দিনী, এই সব কিছু কাল পর্যন্তই। আমাকে বিশ্বাস করো। সুমন, যতটুকু আমি এই পরিবার আর কার্তিককে চিনতে পেরেছি তাতে এই কথাটুকু আমি বুঝেছি যে তুমি এই পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাও, ও তোমাকে ওখান থেকে ঠিক খুঁজে নিয়ে আসবে। কারণ ওনার জীবনে তোমার জীবনের সমস্যাগুলো আমার খুশির থেকে অনেক বেশি। ওনাকে সারা জীবনে একই চিন্তা খেয়ে ফেলবে যে সুমন ভালো আছে তো। না না নন্দিনী, আমাকে বিশ্বাস করো, সেরকম কিছু নয়। কার্তিক তোমার প্রতিও দায়িত্ববান। সুমন, আমি এই কথাটা কখনো অস্বীকার করেছি, কিন্তু আমার প্রতি দায়িত্ব সবসময় দ্বিতীয় নম্বরেই থাকবে। আর সেই দ্বিতীয় নম্বর থেকে প্রথম নম্বরে আসার জন্যে তোমার স্মৃতিতে অন্য কারোর নামের সিঁদুর থাকাটা জরুরি। তবেই আমার স্মৃতিতে কার্তিকের নামে সিঁদুর থাকবে। তোমার জীবনেও এমন একজনকে আসতে হবে যে তোমার দায়িত্ব নেবে, তোমার জন্য চিন্তা করবে। তবে কার্তিক আমার প্রতি ওনার সমস্ত দায়িত্ব পালন করবেন। এবার আমার ভবিষ্যৎ জীবনের সিদ্ধান্ত শুধু তোমার হাতে আছে সুমন।